মাথা যেখানে আছে মাথা ব্যথা থাকবেই। আমরা সকলে কম বেশি মাথা ব্যথায় ভুগি। তবে সব মাথা ব্যথার ধরন কিন্তু এক নয়। এদের মধ্যে একটি হলো মাইগ্রেন। যারা আসলে মাইগ্রেন সমস্যায় ভোগেন তারাই আসলে জানেন এই ব্যথাটা কতটা ভয়ঙ্কর। দর্শক, আপনাদের জন্য আজকে আমরা মাইগ্রেন বিষয়ক আলোচনা করব। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রেজেন্ট নিউরোটক পর্ব ১। আজকের আলোচনার বিষয়বস্তু মাইগ্রেনের ব্যথা হলে কি করবেন, ম্যানেজমেন্ট অফ মাইগ্রেন। আপনাদের সাথে আছি আমি ডাক্তার শারমিনাহা স্বর্ণা। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হবেন আমাদের আজকের অতিথি অধ্যাপক ডাক্তার নারায়ণ চন্দ্র কুণ্ডু। তিনি অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নিউরোলজি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। তার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। সবাইকে শুভ সন্ধ্যা, আপনাকেও শুভ সন্ধ্যা। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার প্রতি, আপনার মূল্যবান সময় থেকে আমাদের কিছুটা সময় দিয়েছেন। তো স্যার, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু মাইগ্রেনের ব্যথা হলে কি করবেন। তো স্যার, দর্শকদের জন্য আমরা আলোচনাটা করব। তো দর্শকদের সুবিধার্থে আসলে শুরুতেই স্যার আপনার কাছে জানতে চাই যে মাথা ব্যথার ধরন আসলে কত রকম। মাথা ব্যথার ব্যাপারটা সার্বিকভাবে বললে দুই রকমের। একটা হচ্ছে বলি আমরা প্রাইমারি হেডেক, যার কোনো স্ট্রাকচারাল কারণ নেই। স্ট্রাকচারাল কারণ নেই বলতে আমরা বুঝাই যে মাথাতে কোনো টিউমার, ইনফেকশন, রক্তক্ষরণ ইত্যাদি এগুলো যখন নেই সেগুলোকে বলা হয় প্রাইমারি হেডেক। এবং এই প্রাইমারি হেডেকই মূলত 100 জন রোগীর মধ্যে 90 জনের ক্ষেত্রে এরাই দায়ী। এবং এই প্রাইমারি হেডেকের ভিতরে মূলত দুটো অংশ আমাদের কাছে মোস্টলি আসে। তার একটিকে বলা হয় টেনশন টাইপ হেডেক, আর আজকে আরেকটা বিষয় যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে মাইগ্রেন। আর তৃতীয় যে কমন প্রাইমারি হেডেক তার নাম হচ্ছে ক্লাস্টার হেডেক, যদিও এর 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 প্রিভ্যালেন্স বা এর সংখ্যাগত দিক থেকে এই রোগটা অত্যন্ত কম। এর বাইরেও কিছু প্রাইমারি হেডেক আছে যেটা এই আলোচনার বিষয়বস্তু নয়। আর বাকি যে 10 ভাগ, সেই 10 ভাগকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি হেডেক। এটা মানেটা হচ্ছে যে এটার নির্দিষ্ট কোনো কারণ আছে, যেমন মাথায় টিউমার হয়েছে, ইনফেকশন হয়েছে, রক্তক্ষরণ হয়েছে, রক্তনালীগুলো ব্লক হয়ে গেছে, অথবা মাথার আশেপাশে যে স্ট্রাকচার গুলো আছে, নাক, কান, গলা ইত্যাদি থেকে যে ব্যথাগুলো রেফার্ড হয় মাথার দিকে, সেই ব্যথাও এই মাথা ব্যথার জন্য দায়ী হতে পারে। যদি এক কথায় বলি, মাইগ্রেন, টেনশন টাইপ হেডেক এবং ক্লাস্টার হেডেক এগুলোকে বলি আমরা প্রাইমারি হেডেক, যার বস্তুগত কোনো কারণ নেই মাথার ভিতরে। আর বাকি 10 ভাগকে বলি আমরা সেকেন্ডারি হেডেক, যাদের নির্দিষ্ট কোনো কারণ আছে। আচ্ছা, তো স্যার বলছিলেন আপনার মাথা ব্যথার নানা রকম ধরনের কথা। তো মাইগ্রেনটা আসলে কি? এই ব্যথাটা কেন হবে এবং এই ব্যথাটার ধরনটা কি? আহ মাথা ব্যথার ধরনটা আগে বলি আমরা, কারণটা পরে আসি। মাথা ব্যথার ধরনটা হচ্ছে বলা হয় মাঝারি থেকে তীব্র পর্যায়ের মাথা ব্যথা। এবং এই মাথা ব্যথাটাকে বলা হয় দপ দপ করে মাথা ব্যথা, যেটা ইংরেজি শব্দটা, প্রতিশব্দটা হচ্ছে পালসেটাইল হেডেক। অর্থাৎ এই ব্যথাটা মাঝারি থেকে তীব্র পর্যায়ের হবে এবং এটা দপদপিয়ে মাথাকে ব্যথা করবে, এবং সাধারণত মাথার যে কোনো একদিকে এই ব্যথাটা অনুভূত হবে। এটাই হচ্ছে মাইগ্রেন মাথা ব্যথার চরিত্র। এর সাথে আরো কিছু জিনিস থাকে, যেমন আহ, এই মাথা ব্যথার সময় কারণ বমি বমি ভাব বা বমি হতে পারে, অথবা কারো শব্দ বা আলোতে তার ফোবিয়া বা সংবেদনশীলতা থাকতে পারে। এই যদি সত্যগুলো কোনো রোগীর, যেগুলো বলা হলো, 5 বার বা ততোধিক কোনো অ্যাটাক থাকে, তখন তাকে ধরে নিতে হবে সে সে ভদ্রমহিলা বা ভদ্রলোক যেই হোক না কেন, তার এই মাথা ব্যথাটাকে আমরা মাইগ্রেনের মাথা ব্যথা বলবো। এবং এই ব্যথা ব্যথার মিনিমাম স্থায়িত্ব হতে হবে 4 ঘন্টা, এবং ইউজুয়ালি 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত এটা স্থায়িত্ব লাভ করতে পারে। তাহলে একটা ব্যথা যেটা একদিকে হচ্ছে দপদপে ব্যথা করছে, 4 থেকে 72 ঘন্টা থাকছে, এবং একই সাথে তার বমি বমি ভাব বা বমি হচ্ছে, অথবা শব্দ বা আলোর সংবেদন থাকছে, সেই মাথা ব্যথাটাকে আমরা বলছি মাইগ্রেনের মাথা ব্যথা। এখন মাইগ্রেন কেন হয়?
তো এটা আমরা খুব ডিটেলসে যাচ্ছি না, কারণ আমি জানি না আমাদের অডিয়েন্স কারা। প্রাথমিকভাবে ধারণা করা হতো যে এটা মাথার রক্তনালীর ফুলে যাবার কারণে এই মাথা ব্যথাটা হয়ে থাকে। তো পরবর্তী সময় দেখা গেল এটার সাথে সবকিছুকে ব্যাখ্যা করা যায় না। এখন এই মুহূর্তে যে কনসেপ্টটা চলছে সেটা হচ্ছে যে এটা একটা নার্ভের সংবেদনশীলতার কারণে হয়ে থাকে, যেখান থেকে বিশেষ কিছু প্রোটিন রিলিজ হয়, এবং রিলিজ হওয়ার মাধ্যমে আমাদের মাথার রক্ত সঞ্চালনের কিছু পরিবর্তন আনার কারণে এই মাথা ব্যথাটা হয়ে থাকে। অর্থাৎ এটা এমন কিছু পরিবর্তন হয় যেটা দৃশ্যমান নয়, কিন্তু এটা পরিবর্তন হয়। বাট গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এটা কাদের হবে, কেন হবে, সে বিষয়টা আসলে এখনো জানাশোনার বাইরে, এবং জানাশোনার বাইরে বলে গুলোকে বলা হচ্ছে প্রাইমারি হেডেক। আচ্ছা স্যার, এই মাইগ্রেনে কি সব বয়সী মানুষই আক্রান্ত হতে পারে, নাকি কোনো নির্দিষ্ট বয়সের মানুষ এটাতে বেশি আক্রান্ত হয়? মাইগ্রেন যদি বয়সের আগে আমরা আসি, এটা ছেলে অথবা মেয়ের ভিতরে একটা ডিফারেন্স আছে। মূলত মাইগ্রেন হলে মেয়েদের রোগ, বাট ছেলেরা যে হবে না তা নয়, হবে অবশ্যই, বাট সংখ্যাগত দিক থেকে ডিফারেন্সটা ইন ফেভার অফ ফিমেল। আর এদের টিপিক্যাল বয়সটা হচ্ছে 20 থেকে 40, অর্থাৎ 15-20 থেকে শুরু করে 40-45 বছর পর্যন্ত এই মাইগ্রেনের প্রকোপটা বেশি থাকে। তবে বাচ্চাদেরও মাইগ্রেন হয়, কারণ এটা টার্ম আছে বলা হয় পেডিয়াট্রিক মাইগ্রেন। হতে পারে 10 বছর, 12 বছরের বাচ্চারও মাইগ্রেন হতে পারে। আবার 50 বছরের পরে যে হতে পারে না তা নয়, কিন্তু ইউজুয়ালি দেখা গেছে যে বাই 50, ইউজুয়ালি ইন ফিমেল, মাইগ্রেনের ব্যথার প্রকোপটা কমে আসে, কখনো কখনো এমনিতেই তারা ভালো হয়ে যায়। কাজেই আমি বলবো যে 5 বছরের নিচে এবং 50 বছরের পরে কারো মাইগ্রেন বা টেনশন টাইপ হেডেক নির্ণয় করার আগে অবশ্যই একজন ডাক্তারের দ্বিতীয়বার চিন্তা করা উচিত যে আমার রোগ নির্ণয়ে কোনো ভুলভ্রান্তি হচ্ছে কিনা। আচ্ছা স্যার, বলছিলেন মহিলাদের মাইগ্রেন বেশি হয়, তো এটার পিছনে কি স্যার আসলে কোনো কারণ আছে? এটার পেছনে মূলত যে কারণটা সেটা হচ্ছে ফিমেল যে রিপ্রোডাক্টিভ হরমোন গুলো আছে, সেই প্রজেস্টেরন এবং এস্ট্রোজেনের যে প্রভাব, এই প্রভাবের কারণেই মূলত এই হরমোনের রক্ত ওঠানামার কারণেই এই ঘটনাটা ঘটে। এক্স্যাক্টলি কি এই ঘটনাটা, এই হরমোনটা কিভাবে এই মাইগ্রেনকে ডেকে নিয়ে আসে বা প্রেসিপিটেট করে সেটা ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় নাই, কিন্তু দেখা গেছে যে হরমোনের তারতম্যের কারণেই মূলত এই ঘটনাটা ঘটছে। এবং কখনো কখনো দেখা গেছে যে নির্দিষ্ট এই সময়টাতে, পিরিয়ডের সময়টাতেই এই মাইগ্রেনের অ্যাটাকটা হচ্ছে, যার একটা নামও আছে, এটাকে বলা হয় ক্যাটামেনিয়াল মাইগ্রেন। অর্থাৎ পিরিয়ডের আগে এই মাথা ব্যথাটা শুরু হয়ে যাবে, বা পিরিয়ড একটু পরে এটা শুরু হয়ে যাবে। অর্থাৎ হরমোনের একটা সুনির্দিষ্ট ভূমিকা এখানে রয়ে গেছে। আচ্ছা স্যার, মাইগ্রেন যদি বাবা মায়ের থাকে তাহলে সেটা কি সন্তানদের হবার সম্ভাবনা কতটুকু? এটা কি পারিবারিক ভাবে বাহিত হয়? মাইগ্রেন নিশ্চয়ই স্যার, মাইগ্রেন সমস্যা কি পরিবারে কারো থাকলে হওয়ার সম্ভাবনা থাকে কিনা, তো এই ব্যাপারটা একটু জানতে চাই। বলছি, যে যে ফ্যামিলিতে মাইগ্রেন থাকবে, মা বাবার বা তার অন্য ভাই বোনের মাইগ্রেন থাকে, তার এটা মাইগ্রেন হওয়ার সম্ভাবনাটা অবশ্যই বেশি। কিন্তু এটা এক্সক্লুসিভ নয় যে থাকলে আমার হবেই, আমার মায়ের আছে আমার হবে, এরকম নয়, বাট প্রবণতাটা অবশ্যই বেশি। এটা বংশে চলাচল করে একটা রোগ। আচ্ছা, তো স্যার, মাইগ্রেন হওয়ার পিছনে রোগীরা প্রায় বলে যে কিছু কারণ কাজ করে। তারা বলে যে আমার ব্যথাটা শুরু হওয়ার আগে আহ আহ তার হয়তো কিছু ট্রিগারিং ফ্যাক্টরের সে সম্মুখীন হয়। তো স্যার, এগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যে মাইগ্রেন হওয়ার পেছনে ট্রিগারিং ফ্যাক্টর কি কি? ইতিমধ্যে আপনি শুনেছেন যে হরমোনের একটা ইনফ্লুয়েন্স আছে, অর্থাৎ ফিমেল যে রিপ্রোডাক্টিভ হরমোন তার একটা ভূমিকা আছে। এর বাইরে আপনার ফিজিক্যাল এন্ড মেন্টাল এক্সারশন, যেমন আমি সারাদিন অফিস করছি, আমার শারীরিক একটা বিষণ্ণতা আছে, পরিশ্রম হয়েছে, আমি 10-12 ঘন্টা জার্নি করছি, আমি 5-7 তলার রোজ সিঁড়ি ভাঙছি, এই যে ফিজিক্যাল এন্ড মেন্টাল এক্সারশন, এটা আমাকে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। একটু আগে যেটা বলেছি, বিষণ্ণতা, অ্যাংজাইটি, এরা একটা কিছু ফ্যাক্টর। এর বাইরে কিছু খাবার আছে, যেমন চিজ, চকলেট, কফি বেশি খাওয়া, অথবা যেটুকু আমি খাই তার থেকে কম খাওয়া, এই ক্যাফেইনের একটা ভূমিকা অবশ্যই আছে।
এর বাইরে কিছু কিছু মেডিকেশন আছে, তারাও কখনো কখনো মাইগ্রেনকে প্রেসিপিটেট করে ফেলে। আর শব্দ এবং আলো, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটা পার্টিতে গিয়ে খুব উচ্চ স্বরে গান শুনছি বা আমার চারিদিকে লাইট ফ্লাশ করছে, এরা মাইগ্রেনকে প্রেসিপিটেট করে ফেলতে পারে। কাজে যার মাইগ্রেন আছে তার এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যেন এই প্রেসিপিটেটিভ ফ্যাক্টর গুলোকে আমি এড়িয়ে চলতে পারি। আচ্ছা। এর মাঝে একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, দর্শক আপনারা যারা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো আপনারা করতে পারেন, স্যার আছেন, স্যার উত্তর দিবেন। স্যার আমাদের করতে একটি প্রশ্ন এসেছে। শাফি হাফিজ নামে একজন প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংকস ফর নাইস এক্সপ্লেনেশন। Suffering from 2 to 1 episode in every month. Single Tafnil is enough for relieving from acute migraine. Long term কিছু খেতে হবে স্যার, তিনি জানতে চেয়েছেন। আমি আপনার প্রশ্নটা বুঝতে পারি না, দুঃখিত। ও স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনার প্রশ্নটা বুঝতে পারি না। আচ্ছা স্যার, আমি আবার বুঝতে পুনরাবৃত্তি পারি করছি। তিনি তিনি আসলে জানতে চেয়েছেন যে তিনি তার প্রতি মাসে 2-1 বার, আহ, স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সরি, আমি শুনতে স্যার পাচ্ছি হ্যালো, না। আমি দৃষ্টি আকর্ষণ করছি, স্যার আমাকে বোধহয় ঠিক মতো শুনতে পাচ্ছে না। একটু টেকনিক্যাল প্রবলেম গুলো যাতে দেখা হয়। হ্যালো স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার, দর্শক কিছু যান্ত্রিক গোলাযোগের কারণে হয়তো সমস্যাগুলো হচ্ছে। তো আমরা আলোচনা করছিলাম আসলে মাইগ্রেন নিয়ে। আহ, আপনাদের অনেক প্রশ্ন আছে মাইগ্রেন নিয়ে। একজন প্রশ্ন করলেন একটু আগে যে তার আসলে, হ্যালো স্যার, স্যার শুনতে পাচ্ছেন? স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না। দুঃখিত দর্শক, আপনাদের কিছু সমস্যা হয়তো হচ্ছে, এই কারণে আমাদের অতিথি আমাদের কথা শুনতে পাচ্ছেন না। তো দর্শক আলোচনা করছিলাম স্যারের সাথে মাইগ্রেন নিয়ে, মাইগ্রেন এর সমস্যা হলে কি করতে হবে এই বিষয়গুলো নিয়ে। তো স্যার বলছিলেন আসলে খাবারের কিছু ব্যাপার আছে, পরিবেশের কিছু ব্যাপার আছে, স্ট্রেসের কারণে অনেক সময় মাইগ্রেনের সমস্যা বাড়ে, বা হঠাৎ করে মাইগ্রেন অ্যাটাক হতে পারে অতিরিক্ত স্ট্রেসের কারণে। তো এই বিষয়গুলো আসলে এড়িয়ে চলাটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের যে খাবারের কারণে মাইগ্রেন গুলো হয় সেই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। স্যার, শুনতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ স্যার। স্যার আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে তার মাসে 2-1 বার মাইগ্রেনের অ্যাটাক হয়, তো সে সিঙ্গেল টাফনিল খায়, তো লং টার্ম কিছু খেতে হবে কিনা? ওকে। মাইগ্রেন চিকিৎসার দুটো অংশ আছে, একটাকে বলা হয় অ্যাবর্টার। অ্যাবর্টার মানে হচ্ছে যেটা ইমিডিয়েটলি ব্যথাকে আপনার কমিয়ে দেবে। আর আরেকটাকে বলা হয় প্রিভেন্টার, অর্থাৎ যেগুলো খেলে আপনার মাথা ব্যথাটা উঠবে না। এখন প্রিভেন্টার কে খাবে? প্রিভেন্টার উনিই খাবেন যার এই অ্যাটাকটা মাসে 2 বা ততোধিক বার হবে। এখন যিনি প্রশ্ন করেছেন, ওনার যদি মাথা ব্যথাটা মাসে 2 বা ততোধিক বার হয়, উনি অবশ্যই কিছু ওষুধ খাবেন যেগুলো ওনার মাথা ব্যথাটা উঠতে প্রিভেন্ট করবে। আর যদি ওনার মাসে 1 বার হয়, তাহলে উনি যেভাবে এখন ব্যথা ওষুধ খেয়ে ব্যথা কমিয়ে ফেলছেন, সেটা ওনার জন্য লাভজনক হবে। এখন উনি যদি মনে করেন যে না, আমি এই মাথাটা উঠতে দিব না, তাহলে ওই প্রিভেন্টার যে ওষুধগুলো আমরা ব্যবহার করি তার কিছু ওষুধ খাওয়া যেতে পারে। প্রিভেন্টারের ভিতরে অনেক ধরনের ওষুধপত্র ব্যবহার করা হয়, ডিপেন্ড করে ওনার আর্থিক অবস্থা কেমন তার উপরে। এদের ভিতরে কম পয়সার কিছু ওষুধ আছে, কিছু বেশি পয়সার ওষুধ আছে। কারণ কম টাকার ওষুধপত্রগুলো হচ্ছে প্রোপানল বা ইন্ডেভার নামে পাওয়া যায় বাজারে, অ্যামিটিপটাইলিন বা ট্রিপটিন নামে পাওয়া যায় বাজারে। যে ওষুধগুলো রাতে একটা করে খেলে কখনো কখনো 10 মাত্রার, কখনো কখনো 25 মাত্রার খেতে হয়।
ডিপেন্ড করে ওনার ঘুমের যে প্যাটার্নটা সেটা কেমন। আর ইন্ডেভার নামক যে ওষুধটা পাওয়া যায় সেটা সাধারণত 10 মিলিগ্রাম ওষুধটা সকালে একটা বিকালে একটা অথবা 40 মিলিগ্রামের অর্ধেক করে দিনে দুবার করে খেলে লম্বা সময় তার মাথা ব্যথাটা না উঠতে পারে। আর আরো কিছু ভালো ওষুধ পাওয়া যায় যেগুলো একটু দামি, যেমন টোপিরামিড নামক একটা ওষুধ পাওয়া যায়, ফ্লুনাজিন নামক একটা ওষুধ পাওয়া যায়, যদিও এটা এখন রিকমেন্ডেশন আস্তে আস্তে কমে এসছে। সোডিয়াম ভ্যালপয়েড নামক একটা ওষুধ পাওয়া যায় যেগুলো অপেক্ষাকৃত কস্টলি, বাট এগুলো ভালো ওষুধ, এগুলো খেলে এই মাথা ব্যথাটা না উঠতে পারে। এখন কথাটা হচ্ছে এটা খেলে শুধু হবে তা নয়, এটা নিয়মিত খেতে হবে। এবং মিনিমাম আমরা সাধারণত 6 মাসের আগে এই ওষুধগুলো বন্ধ করতে নিষেধ করি। কারণ যিনি প্রশ্নটা করেছেন উনি যদি মনে করেন যে না আমি ওষুধ খেতে চাই, তাহলে যে কোনো একটা আপনি খেতে পারেন, মিনিমাম 6 মাসের জন্য খাবেন, এবং পরবর্তী সময় বুঝিয়ে দেখবেন নিজে অথবা ডাক্তারদের শরণাপন্ন হবে যে ওষুধটা আর কন্টিনিউ করার প্রয়োজন আছে কিনা। ধন্যবাদ স্যার। দর্শক, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। তো স্যার, আসলে দর্শক যারা আছেন, যারা আসলে মাথা ব্যথার সমস্যায় ভোগেন অনেকেই, তো তারা কিভাবে বুঝবেন যে এই মুহূর্তে মাথা ব্যথাটা গুরুত্বপূর্ণ, এটার জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হবে? এটা কখন একজন দর্শক বুঝতে পারবে? এটা আমরা একটু আগে বলেছি, মাথা ব্যথা দুই রকমের, প্রাইমারি হেডেক বা সেকেন্ডারি হেডেক। প্রাইমারি হেডেক নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই, কারণ এটা ট্রিটেবল, ইজিলি ট্রিটেবল। আমাদের যারা মাথা ব্যথার চিকিৎসা করে ডাক্তার সাহেবরা, তারা যেটা কনসার্ন সেটা হচ্ছে সেকেন্ডারি হেডেক গুলো নিয়ে। এখন কখন আমি সন্দেহ করতে পারি যে এই মাথা ব্যথাটা বিপজ্জনক হতে পারে, এর মধ্যে একটা কথা ইতিমধ্যে আমরা আলোচনায় এনেছি, বয়স। 5 বছরের নিচে এবং 50 বছরের উপরে জীবনে প্রথমবারের মতো যদি কারো মাথা ব্যথা হয়, সেই মাথা ব্যথাকে গুরুত্ব দিতে হবে। মাথা ব্যথার সাথে জ্বর আছে, তীব্র মাথা আরো আনুষঙ্গিক উপসর্গ আছে, ক্ষুধা-মন্দা আছে, ওজন কমে যাচ্ছে, এই মাথা ব্যথাকেও গুরুত্ব দিতে হবে। তীব্র মাথা ব্যথা যেটা আমি কখনো জীবনে এর আগে অনুভব করিনি, সেই মাথা ব্যথাকেও গুরুত্ব দিতে হবে। মাথা ব্যথার সাথে খিঁচুনি হয়েছে, একটা সাইড দুর্বল হয়ে গেছে, এবং আগে মাথা ব্যথা একরকমের ছিল, এখন মাথা ব্যথার ধরনটা পাল্টে গেছে, যদি এরকম কোনো তথ্য কোনো রোগী আপনাকে দেয়, তাহলে সেই রোগীকে অবশ্যই আপনি পরীক্ষা নিরীক্ষাতে নিয়ে আসবেন। এবং যে রোগীরা আমাদের সাথে যোগাযোগ করেন তাদের কারো ভিতরে যদি এই উপসর্গগুলো থাকে, তাহলে উনি দেরি না করে একজন ডাক্তারের পরামর্শ নেবেন। সবকিছুরই পরামর্শটাই নেবেন, কিন্তু এই লক্ষণগুলো থাকলে অতি দ্রুত একজন নিকটবর্তী যে ডাক্তার সাহেবরা আছেন তাদের পরামর্শ নিয়ে পরীক্ষা নিরীক্ষা গুলো করে সেকেন্ডারি কারণগুলো মাথায় আছে কিনা হেডেকের কারণ জন্য, সেই বিষয়টা নিশ্চিত করার চেষ্টা করবেন। আচ্ছা স্যার, বলছিলেন যে মাইগ্রেনের মাথা ব্যথাটা পালসেটাইল ধরনের একটা মাথা ব্যথা হয়। তো এই মাথা ব্যথা শুরু হওয়ার আগে কি কোনো স্যার লক্ষণ থাকে, বা বুঝতে পারে একজন রোগী যে তার একটা মাইগ্রেনের অ্যাটাক হতে যাচ্ছে? মাইগ্রেনের ব্যথাটাকে যদি আমি ভাগ করে বলি, এটা অনেকগুলো স্টেজ আছে। একটাকে বলা হয় প্রোড্রম। প্রোড্রম মানে হচ্ছে যে একটা প্রাথমিক লক্ষণ, যেটা আহ, কারো কারো 24 ঘন্টা আগে থেকে শুরু হতে পারে, কারো কারো 12 ঘন্টা, 6 ঘন্টা বা 1 ঘন্টা আগেও শুরু হতে পারে। এগুলো হচ্ছে নন স্পেসিফিক, যেমন একটু মন ডিপ্রেশন লাগছে বা মনটা বেশি ভালো লাগছে, হতে পারে পেটটা কেমন কেমন করছে বা পেটটা ফোলা ফোলা লাগছে, মুড সুইং করছে, এগুলোকে বলা হয় প্রোড্রম। অর্থাৎ এটা কিছু লক্ষণ যেগুলো বলছে তুমি রেডি হও, মাইগ্রেন আসতে পারে। আরেকটা হচ্ছে অরা। অরা হচ্ছে এমন কিছু সিমটমস যেগুলো বলছে তোমার রোগটা স্টার্ট হয়ে গেছে। এটা মূলত ভিজুয়াল সিমটমস বলি আমরা এগুলোকে, যেমন চোখের সামনে আহ জোনাকি পোকার মতো যে আলো ঝিলমিল ঝিলমিল করতে থাকে, এই যেটা আসলে এক্সিস্ট করছে না। হ্যাঁ, ভিজুয়াল হ্যালুসিনেশনের মতো হবে, যে চোখটা মনে বন্ধ করলে যেমন ডলা দিলে চোখের ভিতরে জোনাকি পোকার মতো জ্বলে, এরকম কিছু আলোর ঝলকানি দেখা যাওয়ার সম্ভাবনা থাকে। এর বাইরে অডিটরি বা অন্যান্য যে সিমটম গুলো সেগুলো থাকতে পারে, বাট ইউজুয়ালি ভিজুয়াল অরাটাই থাকে। বাট এই অরাটা কিন্তু সবার থাকবে না, কারণ হচ্ছে যে মাইগ্রেনকে ভাগ করা হয় মাইগ্রেন উইথ অরা আর উইদাউট অরা, এবং উইদাউট অরাকে আমরা বলি হচ্ছে কমন মাইগ্রেন। এবং এই মাইগ্রেনটাই সাধারণত বেশিরভাগ রোগীরাই ভুগে থাকে, সব রোগীর এই অরাটা থাকবে না। অরার পরের পিরিয়ডটা হচ্ছে অ্যাটাক, অর্থাৎ যখন সে ব্যথা অনুভব করবে, এবং
ব্যথা চলে যাবার পরও একটা স্টেজ থাকে যেটাকে বলা হয় পোস্ট ড্রম, অর্থাৎ তার একটা সেই নড়াচড়া করতে কষ্ট, ব্যথা, বিষণ্ণতা, খিদামন্দা বা অতিরিক্ত ক্ষুধা, এই সিমটম গুলো থাকবে। তার মানে একটা প্রোডম থাকবে যেখানে সে বলছে যে আই এম কামিং, একটা অর্ডার থাকছে বলছে যে দ্য প্রসেস ইজ অন নাও, দেন অ্যাটাক, অ্যাটাকের পরে হচ্ছে পোস্ট্রম। যখনই আপনার প্রোডাম শুরু হবে তখনই আপনি মেন্টালি রেডি হবেন যে আপনার যে প্রিকশন গুলো, যেমন লাইট কমিয়ে দেওয়া, শব্দ কমিয়ে দেওয়া, একটু ঘুমানোর চেষ্টা করা, তাহলে হয়তো একটা নাও আসতে পারে। আর যখন অর্ডার শুরু হয়ে গেছে তখন বুঝতে হবে যে অ্যাটাক ইজ ভেরি সুন। তখনই মূলত ব্যথানাশক ওষুধপত্র গুলো যদি আমি খেয়ে ফেলতে পারি তাহলে ব্যথাটা শুরু হতে পারবে না। কাজে রোগীদের এই দুটো বিষয়ে খেয়াল রাখতে হবে যে প্রোডাম হচ্ছে কিনা বা অড়া হচ্ছে কিনা। আর ব্যথা শুরু হয়ে গেলে তখন যতই ব্যথার ওষুধ খাই না কেন, খুব দ্রুতই ব্যথা কিন্তু আমার নিয়ন্ত্রণে আসবে না। আচ্ছা, তো স্যার তাহলে ওষুধটা আসলে কখন খেতে হবে? মানে ওষুধ ব্যথা শুরু হওয়ার একটা হচ্ছে যে আমি জি অড়া স্যার। থাকে, অড়া পিরিয়ডে খেয়ে ফেলতে হবে, ব্যথা 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 শুরু হয়নি কিন্তু আমি বুঝতে পারছি যে আমার এই অ্যাটাকটা চলে আসছে, তখন সব থেকে ভালো সময়। আর একটু আগে আমরা যেহেতু বলেছি যে অড়ার সবাই থাকবে না, তাহলে কি হবে, যখন ব্যথা শুরু হবে তখনই আমাকে ওষুধটা খেয়ে ফেলতে হবে, অর্থাৎ দি আর্লি দ্য বেস্ট। আমি যদি ব্যথা শুরু হওয়ার উইদিন 5 মিনিট ওষুধটা খেয়ে ফেলতে পারি তাহলে কিন্তু আমার ব্যথাটা আরো দ্রুততার সাথে নিয়ন্ত্রণ করা যাবে যদি আমি 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে যেয়ে খাই। তাহলে ওষুধ খাওয়ার উত্তম সময় হচ্ছে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য হেডেক। তো স্যার গর্ভ অবস্থায় যদি মাইগ্রেন হয় বা যাদের আসলে মাইগ্রেনের সমস্যা থাকে, এটা তো সহজে যায় না। তো স্যার গর্ভাবস্থায় মাইগ্রেনের ব্যথা নিয়ন্ত্রণে রাখার জন্য কি আলাদা কোনো ওষুধ খেতে হবে, না পূর্ববর্তী যে ওষুধ একজন মহিলা খেতেন সেভাবেই কন্টিনিউ করবে? যে কোনো গর্ভাবস্থায় সাধারণত ওষুধপত্র গুলো ব্যবহার করতে আমরা নিয়ন্ত্রণ করতে চাই, যদি তার এটা ইনক্যাপাসিটিং না হয়, অর্থাৎ সেটা যদি তার ব্যক্তিগত জীবনকে খুব কষ্টদায়ক না ঝামেলায় না ফেলে দেয়, তাহলে মূলত আমরা অ্যাবর্টিভে থাকার চেষ্টা করতে পারি। অ্যাবর্টিভ মানে হচ্ছে যখন ব্যথাটা হবে তখন ওষুধটা খেয়ে নিয়ন্ত্রণ করে ফেলতে হবে। তো এই ক্ষেত্রে নিরাপদ ওষুধটা হচ্ছে প্যারাসিটামল। আপনার 1 গ্রাম অর্থাৎ দুটো প্যারাসিটামল ট্যাবলেট আপনি খেয়ে ফেললে আপনার ব্যথাটা ইমিডিয়েটলি রিলিফ হয়ে যেতে পারে। আপনার পেটের বাচ্চার আচ্ছা। বয়স 3 মাসের বেশি হয়ে গেলে আপনি ন্যাপ্রক্সেন নামক যে ওষুধটা পাওয়া যায় বাজারে, সেটা আমার খাওয়ার জন্য নিরাপদ, কোনো অসুবিধা নেই খেতে। কাজেই আমাদের সাজেশন থাকবে যদি খুব ফ্রিকুয়েন্ট অ্যাটাক না হয়, ইনক্যাপাসিটিং না হয়, তাহলে প্যারাসিটামল এবং একটু পরে যে ন্যাপ্রক্সেন খেয়ে আপনি আপনার ব্যথাটাকে নিয়ন্ত্রণ করবেন। সাধারণত প্রেগনেন্সিতে মাইগ্রেন প্রকোপটা কারো কারো কমে আসে, কারো কারো আগের মতোই থাকে, এবং কারো কারো ক্ষেত্রে এটা বেড়ে যেতে পারে। বেড়ে গেলে অবশ্য আলাদা ইস্যু, বাট ইউজুয়ালি তারা কমেও যায় বা একই রকম থাকতে পারে। কাজে প্রেগনেন্সিতে খুব বেশি আতঙ্কিত হবার কিছু নেই। আচ্ছা, তো স্যার বুঝতে পারলো একজন রোগী যে তার আসলে মাইগ্রেনের সমস্যা শুরু হয়েছে, তো সেই ক্ষেত্রে সে কোন ডাক্তারের কাছে যাবেন, এই ব্যাপারে যদি একটু জানতে চাই। মাইগ্রেনের ডাক্তার তো আসলে আমাদের যে দেশ বা আমাদের যে আর্থসামাজিক অবস্থান, এখানে এই মাইগ্রেনের রোগী চিকিৎসক, সাধারণ চিকিৎসক যারা আছেন, সাধারণ কিন্তু আমি বলতে চাচ্ছি যারা জেনারেল প্র্যাকটিশনার, যারা গ্রামে গঞ্জে বা উপজেলা পর্যায়ে যারা আছেন, তাদের কাছে যেতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ মাইগ্রেন সবাই টুকটাক জানেন। যদি এরপরে উনি কারোর সাথে দেখা করতে চান, মেডিসিন স্পেশালিস্ট ঘুরে না, এবং এরপরেও যদি মনে করেন নিউরোলজিস্টের কাছে ওনার যাওয়ার সুযোগ থাকবে। বাট এটার জন্য শুরুতেই নিউরোলজিস্টের কাছে যেতে হবে, ইটস নট লাইক দ্যাট। বাট যদি কোনো কনফিউশন থাকে ডায়াগনোসিসে, ওষুধের রেসপন্স করছে না, দেন এটা ভেরিফাই করা যেতে পারে যে সেকেন্ডারি কোনো কারণ আছে না, অথবা ওষুধের তার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কিনা, এই বিষয়টার জন্য একজন সিনিয়র বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করা যেতে পারে। আচ্ছা, স্যার মাইগ্রেন নিয়ন্ত্রণে রাখার জন্য লাইফস্টাইল মডিফিকেশনের কি কোনো ভূমিকা আছে, তার এই ব্যাপারে একটু জানতে এটা চাই। আমরা এই বিষয়টা অলরেডি আলোচনায় এনে ফেলেছি। যেমন আমরা বলেছি যে আপনি ফিজিক্যাল এক্সারশনে যাবেন না, মেন্টাল এক্সারশনে যাবেন না, আপনি রোদে বা আলোতে যাবেন না, বেশি 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 উজ্জ্বল রোদে বা বেশি শব্দে যাবেন না, টমেটো, চকলেট, চিজ, এই ধরনের যে খাবারগুলো আছে সেগুলো এড়ানোর চেষ্টা করবেন। ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা ইনজেকশন আপনি পারতপক্ষে না নেওয়ার চেষ্টা করবেন।
মেডিকেশন নিজে নিজে বেশি করবেন না, কারণ এরাও কখনো কখনো মাথা ব্যথাকে প্রেসিপিটেট করে। কাজে আপনার জীবনটাকে যদি একটু গুছিয়ে নিতে পারেন, একটু পরিবর্তন করে নিতে পারেন, দেন মাইগ্রেন আপনার জন্য কোনো হুমকি নয়। মাইগ্রেন নিয়ে আপনি আপনার স্বাভাবিক জীবনযাপনটা কন্টিনিউ করতে পারবেন। স্যার, খাবার বিষয়ে একটু জানতে চাই যে খাদ্যাভ্যাসে কোনো পরিবর্তন কি আনার দরকার আছে, বা তাহলে যদি আনতেই হয় সেক্ষেত্রে কি কি খাবার আসলে অ্যাভয়েড করতে পারেন একজন রোগী? আমরা একটু আগে যেটা বারবারই আলোচনায় আসছে সেটা হচ্ছে কফি। আমি যদি অনেক বেশি কফি খাই, অথবা আগে আমি অনেক বেশি কফি খেতাম, এখন কম খাচ্ছি, দুটোই এই মাইগ্রেনকে প্রেসিপিটেট করে। অর্থাৎ এক্সেস ক্যাফেইন অথবা নো ক্যাফেইন, এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমরা হচ্ছে বাটার, চিজ, দেন কখনো কখনো টমেটো, এরা মাইগ্রেনকে প্রেসিপিটেট করে। কাজে এই যে খাবারগুলো আছে সেগুলোকে আমরা পারতপক্ষে এড়িয়ে চলতে বলি। বাদ বাকি আর অন্য যে খাবারগুলো আছে তারা খুব বেশি এটা ইনফ্লুয়েন্স করে না। আচ্ছা স্যার, অনেক সময় এরকম হয় যে স্টুডেন্টদের যারা পড়াশোনা করছে পরীক্ষার আগে হঠাৎ করে মাইগ্রেনের অ্যাটাক হয়। তো এই ক্ষেত্রে একজন স্টুডেন্ট সে পরীক্ষার সময় তার অবশ্যই স্ট্রেস থাকে, নানা রকম হয়তো দুশ্চিন্তায় থাকেন, হয়তো সে কারণেই হয়। তো সেই ক্ষেত্রে একজন স্টুডেন্টের কি করণীয় আছে? এটা তো আসলে আহ, পড়াশোনা, রাত জাগা, আহ, সবই একসাথেই চলে। মাইগ্রেন প্রিভেনশনে অন্যতম বা লাইফস্টাইল মডিফিকেশন অন্যতম আরেকটা যে মানে উপকরণ, সেটা হচ্ছে যে হেলদি স্লিপ স্টাইল, যেটা আমি বলতে ভুলে গিয়েছি এর আগে। আপনাকে আপনার ঘুমের স্বাস্থ্যটা ভালো হতে হবে। কেমন? আপনি অধিক রাত জাগবেন না, আবার অনেক দেরি করে উঠবেন না। এটা খুব যে কঠিন তা নয়, কিন্তু আমাদের এখন যে স্টাইলটা সেটা অনেকটা হচ্ছে যে আমরা অনেক রাত জেগে পড়াশোনা করার চেষ্টা করি, পরীক্ষা আসতে পড়ার চেষ্টা করি, ফলে হচ্ছে এই হেলদি স্লিপ স্টাইলটা আর এক্সিস্ট করে না। কাজেই যার মাথা ব্যথা মাইগ্রেন আছে এবং তাকে পরীক্ষাও দিতে হবে বা তাকে সুস্থও থাকতে হবে, আমি বলবো সেক্ষেত্রে অন্তত অনেক বেশি রাত না জাগা, 12টা বা 1টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করা, এবং একটু দরকার আগে উঠলাম কিন্তু 10টা 11টার সময় উঠলাম, এই কাজটি না করার চেষ্টা করা। অর্থাৎ একটা মিনিমাম 6 to 7 আওয়ার্স রাতে ঘুম হলো ভালো, দেন আমি আবার পড়াশোনা করতে বসলাম, কোনো অসুবিধা নেই। আর এরপর যদি উঠেই বসে তাহলে তো আমাকে ওই ব্যথা কমানোর ওষুধপত্রগুলো খেয়ে ব্যথাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং পরীক্ষাও যেতে হবে, কিছু করার তো নাই। আচ্ছা স্যার, কিছু ঔষধের কথা বলছিলেন যার কারণে মাইগ্রেনের অ্যাটাক হতে পারে, তার মধ্যে ওসিপি একটি। তো স্যার, জন্ম নিয়ন্ত্রণের জন্য আহ আর কি বিকল্প ব্যবস্থা নিতে পারে একজন মহিলা যার ওসিপির কারণে মাইগ্রেন অ্যাটাক হচ্ছে? এখন ওসিপির কারণে যদি মাথা ব্যথা করে তাহলে তো সেটা ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে আহ, তার হাজবেন্ডকে রিকোয়েস্ট করতে হবে বা ভদ্রমহিলাকে বলতে হবে আপনার হাজবেন্ডকে বিকল্প যে বার্থ কন্ট্রোল যে প্রক্রিয়াগুলো আছে সেগুলোকে অ্যাডপ্ট করার কথা বলতে হবে। তো সেটা রোগী এবং হাজবেন্ডের সাথে আলোচনা করে আপনাকে তার সাজেশনটা দিতে হবে। স্যার, মাইগ্রেনের ব্যথার কারণে কি মানে ব্রেইনের কোনো ক্ষতি হতে পারে দীর্ঘদিন ধরে, বা অনেক সময় ধরে যদি মাইগ্রেনের ব্যথাটা থাকে, তাহলে সেক্ষেত্রে কি তার মস্তিষ্কের কোনো ক্ষতি হয় কি? না, এটা তো আমি তো আগে বলেছি যে আপনাদেরকে যে আহ, এটা একটা প্রাইমারি ডিজিজ, অর্থাৎ মাথাতে কোনো দৃশ্যমান পরিবর্তন নেই বিধায় এটা মাইগ্রেন বা আমরা টেনশনটা হেডেক বলছি। কাজে এটা মাথার কোনো স্ট্রাকচারাল ড্যামেজ নয়, এবং সেক্ষেত্রে এটাকে মাথায় আমার কোনো বুদ্ধিশুদ্ধি কমে যাবে বা আমার বিচার বিবেচনা কমে যাবে, আমার প্যারালাইসিস হবে বা বিষয় তেমন কিছু নয়। কাজে এটা নিয়ে ওই আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। এটা সাধারণ ডিজিজ, বাট মানুষকে ব্যথায় কাতর করে ফেলে বলেই এটা পৃথিবীর শুরু থেকেই প্রায় 1600 1700 বা তারও খ্রিস্টশব্দের আগে থেকেই মাইগ্রেনের অস্তিত্ব রয়ে গেছে। মানব জাতিকে সে প্রথম থেকেই কষ্ট দিয়েছে, এখন কষ্ট দিচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা মানুষের ওই ধরনের কোনো ক্ষতি করে নাই বা করবেও না আসলে। কাজে আতঙ্কগ্রস্ত আর কিছু নাই। আচ্ছা স্যার, আসলে একজন রোগী যদি মাথা ব্যথা নিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে অনেক সময় রোগীর হিস্ট্রি শুনেও অনেকটা বোঝা যায় যে এটা আসলে মাইগ্রেনের ব্যথা।
তো স্যার, হিস্ট্রি নেওয়া বা ক্লিনিক্যাল কিছু এক্সামিনেশন করা ছাড়া যদি ল্যাব ইনভেস্টিগেশনের কথা জানতে চাই আপনার কাছে, সেক্ষেত্রে কি কিছু করার আছে? আমরা যখন এই রোগী আসে এবং ইতিহাসটাই গুরুত্বপূর্ণ, আমরা বলেছি যে এই মাইগ্রেনের একটা সেট ক্রাইটেরিয়া আছে। আমরা বলেছি যে কোনো রোগীর 5 বার বা তার বেশি যে মাথা ব্যথার ইতিহাসটা দেয় যেটা মাইগ্রেনের সাথে সঙ্গতিপূর্ণ, তখন সেটাকে আমরা বলি মাইগ্রেন। এবং আমরা যারা নিউরোলজিস্ট রোগী দেখি হেডেকে, তারা প্রত্যেকেই চোখটা দেখি। তো আসলে এটা চোখ দেখা নয়, চোখের ভিতর দিয়ে পান্ডাস নামক একটা স্ট্রাকচার আছে চোখের ভিতরে, যেটা মাথাতে কোনো টিউমার বা মাথার ভিতরে জায়গা দখলকারী কোনো লেশন যদি আস্তে আস্তে বাড়তে থাকে, সেটা ওই ফান্ডাসটা দেখলে বোঝা যায়, যেটাকে বলা হয় প্যাপলিডিমা। তো যদি একজন ক্লিনিশিয়ান দেখেন যে চোখে প্যাপলিডিমা নেই এবং এই মাথা ব্যথাটা মাইগ্রেনের মাথা ব্যথার সাথে সঙ্গতিপূর্ণ, তাহলে অবশ্যই তার মাথা ব্যথা পরীক্ষা নিরীক্ষা করার আদৌ কোনো প্রয়োজন নেই। তবে যদি হয় এরকমটা যে আমি লম্বা সময় থেকে ওষুধ খাচ্ছি এবং আমার মাথা ব্যথা একদমই রেসপন্স করছে না, তাহলে দুটো বিষয় হতে পারে। একটা বিষয় হচ্ছে যে রোগী কমপ্লায়েন্ট না, অর্থাৎ রোগী ওষুধপত্র ঠিক মতো খান না যেভাবে ডাক্তাররা বলে দিচ্ছেন, অথবা খুব যে ছোটখাটো অংশ হলেও যে ভুলভ্রান্তিতে হয় না ব্যাপারটা তা নয়। তো সেই ক্ষেত্রে যদিও মনে হচ্ছে এটা ক্লাস মাইগ্রেনের মতোই সমস্যা, বাট রোগী রেসপন্স করছে না, সেক্ষেত্রে মাথার পরীক্ষা নিরীক্ষা করিয়ে নেওয়াটা অন্যায় কিছু নয়। এখানে সিটি স্ক্যানও করা যেতে পারে, আবার মাথার এমআরআইও করা যেতে পারে, বাট মোটা দাগে সিটি স্ক্যান ইজ গুড এনাফ। অর্থাৎ সিটি স্ক্যানে আপনার বড়সড় বা আনুষঙ্গিক যে সমস্যা যেমন হেমারেজ, টিউমার ইত্যাদি ইত্যাদি থাকে, অধিকাংশের ক্ষেত্রে সেটা কনফার্ম করতে পারে। খরচ কম, কাজে সিটি স্ক্যানটাই শুড বি প্রিফার। বাট যদি ব্রেনের ভিতরে কথা বলি এবং বেটার যদি পরীক্ষা করার কথা বলি, তাহলে অবশ্যই এমআরআইটা সিটি স্ক্যান থেকে ভালো পরীক্ষা, বাট একটু কস্টলিও বটে এবং সব জায়গায় এটা অ্যাভেলেবেলও নয়। কাজেই আমার সাজেশন থাকবে, যদি কোনো মাথা ব্যথা রোগী যার মনে হচ্ছে মাইগ্রেন চিকিৎসাতে রেসপন্স করছে না, আতঙ্ক আছে কোনো কারণে, ফ্যামিলিতে কোনো ব্রেন টিউমার ইতিহাস আছে, আতঙ্কে আছি আমি, এটা কখনো কোনো টেনশন টাইপ রোগীদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, এটা মাথার স্ক্যান করলে সেটা সিটি স্ক্যানই হওয়া উচিত। আচ্ছা স্যার, এবার একটু আপনার কাছে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে চাই, যে কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন একজন মাইগ্রেন রোগী? মাইগ্রেন রোগী আমরা যেটা বলছি যে একটা তো আপনি অলরেডি আলোচনা এনেছেন যে লাইফস্টাইল মডিফিকেশন, এর মধ্যে কিছু কথা ইতিমধ্যে হয়ে গেছে। এর বাইরে কখনো কখনো যে জিনিসটা আমরা আহ আলোচনায় আনি নাই, সেটা হচ্ছে যে কিছু কিছু ওষুধ আছে মূলত যারা হার্টের পেশেন্ট, এদেরকে বলা হয় করোনারি ভ্যাসোডাইলেটর। তো এইটা ইচ্ছে করে আনি না এই কারণে যে এই ওষুধ সাধারণত একটু এল্ডারলি পিপলরা খায়, 50 বা 50+ গ্রুপের লোকেরা খান। কাজেই ওই ওষুধগুলো খেলে কখনো কখনো হেডেক হতে পারে, যেটা মাইগ্রেনের হেডেককে প্রেসিপিটেট করতে পারে। কিন্তু যেহেতু আমরা বলেছি যে হার্টের সমস্যাগুলো সাধারণত 50+ পিপুলের হয়, এক্ষেত্রে যদি 50+ কোনো রোগী আপনার কাছে আসে, তাহলে এই ইতিহাসটাও নেবেন যে সে কোনো হার্টের ওষুধপত্র গুলো খাচ্ছে কিনা। আর খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল মডিফিকেশনের কথা অলরেডি আলোচনা করা হয়েছে। এর বাইরে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে ওষুধ ওষুধ বলতে দুই রকমের, একটা হচ্ছে অ্যাবর্টার, আরটা হচ্ছে আমরা বলছি প্রিভেন্টার। অ্যাবর্টার গুলোতে দুই ধরনের ওষুধ আমরা ব্যবহার করি। একটা হচ্ছে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, যেটা হচ্ছে ব্যথানাশক, যেগুলো সরাসরি, যেমন অ্যাসিডামাইনোফেন বা প্যারাসিটামল, ন্যাপ্রক্সেন নামে একটা ওষুধ পাওয়া যায়, আইবুপ্রোফেন নামে একটা ওষুধ পাওয়া যায়। এই তিনটে ওষুধকে ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটির রিকমেন্ডেশনে আমরা ব্যবহার করি। এর বাইরে বাংলাদেশে আরো কিছু ওষুধ ব্যবহার হয়, তার মধ্যে আরেকটা ওষুধ বিশেষ করে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে টাপনেল নামে একটা ওষুধ নামে পাওয়া যায়, বা আহ, এই গ্রুপের আরো কিছু নামে পাওয়া যায়, যেটা ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটি রিকমেন্ডেশনে এই মুহূর্তে নেই। এই প্রোগ্রামের মাধ্যমে আমি আমার যারা শুনছেন তাদেরকে বলতে চাই যে টাপনেল আপনি দয়া করে নিজের ইচ্ছা মতো খাবেন না, কারণ এটা কিছু নেফ্রোটক্সিক, অর্থাৎ এটা কিডনিতে কিছু নেতিবাচক প্রভাব আপনাকে ফেলতে পারে। কাজেই ব্যথানাশক ওষুধ খাওয়ার ব্যাপারে আপনি ফার্মেসির উপরে বা পাড়া প্রতিবেশীর উপরে নির্ভর না করে
একজন ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিন যে কোন ব্যথানাশক ওষুধটা আপনার জন্য সুইটেবল। এই ওষুধগুলো অপেক্ষাকৃত কম দামের। এর বাইরে কিছু ওষুধ আছে যেগুলো একটু কস্টলি, যেটা বলা হয় ট্রিপটানস। ট্রিপটানসটা হচ্ছে একটা রিসেপ্টরকে মডিফাই করে কাজ করে, এবং যে রিসেপ্টর গুলো মাথা ব্যথাকে মেকানিজমের জন্য দায়ী, যেটাকে বলা হয় 5-HT1 রিসেপ্টর। ট্রিপটানস আমাদের দেশে পাওয়া যায়। এটা শুরুতে একটা ট্যাবলেট খেতে হয়, যদি ব্যথা না কমে 2 ঘন্টা পরে যে আর একটা ট্যাবলেট খাওয়া যেতে পারে। বাট এরপরে আপনি নিজে থেকে আর খাবেন না, কারণ প্রত্যেকটারই ক্ষেত্রে কিছু কিছু সীমাবদ্ধতা আছে। আর এটার আরেকটা সীমাবদ্ধতা আমি একটু আগে বলেছি, দাম। এই ওষুধটা কস্টলি। এর বাইরে অন্যান্য প্রিপারেশন যেগুলো আছে সেগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল নয়। কিছু ইনজেকশন পাওয়া যায়, কিন্তু কিছু ইন্টারনাজাল প্রিপারেশন পাওয়া যায় যেটা আমাদের দেশে অ্যাভেলেবেল নয়। কাজে আপনাকে ওই ব্যথানাশক অথবা ট্রিপটানসের উপর নির্ভর করতে হবে যে অ্যাকিউট যে পেইন সেটাকে কমানোর জন্য। এর বাইরে কখনো কখনো বমির ওষুধ, মূলত ডমপেরিডন বা এই ধরনের ওষুধপত্রগুলো, যেহেতু মাইগ্রেনে মাথা ব্যথার সাথে বমির একটা সম্পর্ক আছে, এটাও আপনি সহকারী ওষুধ হিসাবে ব্যবহার করতে পারেন মাথা ব্যথার কমানোর সময়। মাথা ব্যথা কমে যাওয়ার পরে আসে হচ্ছে প্রিভেন্টার। একটু আগে আমরা বলেছি যে প্রিভেন্টার মানে হচ্ছে যারা মাথা ব্যথা উঠতে দিবে না, এবং আমি তখনই খাবো যদি আমার মাথা ব্যথাটা মাসে 2 বার বা ততোধিকবার হয়ে থাকে এবং আমার ব্যক্তিগত লাইফকে খুব খারাপ ভাবে এটা এফেক্ট করছে। এবং এর ভিতরে অলরেডি আমরা বলেছি বন্দা পেশেন্টস অ্যাবিলিটি, কম দামের ওষুধপত্রগুলোর ভিতরে আমরা বলেছি প্রোপানল, অ্যামিটিপ্টাইলিন গুড, সারা ওয়ার্ল্ডেই চলে, আমাদের দেশে তো প্রচুর ভাবেই চলে। এর বাইরে আমরা টোপিরামেট, সোডিয়াম ভ্যালপ্রয়েড এবং কখনো কখনো ফ্লুরাজিন নামে একটা ওষুধ ব্যবহার করি। এই ফ্লুরাজিন ওষুধটা আমাদের দেশে খুব ব্যাপক হারে চলে, এবং একটু আগে আমরা যেটা বলার চেষ্টা করেছি, এই ওষুধে ব্যবহারটা সীমিত হওয়া উচিত, কারণ ইন্ডাস্ট্রিয়াল হেডেক সোসাইটি থেকে এটা ডিসকারেজ করা হচ্ছে, বিকজ এই ওজন গেইন করায়। আর এই ওষুধটা ডিপ্রেশনকে প্রেসিপিটেট করে, অর্থাৎ এই ওষুধটা খেলে কারো কারো ডিপ্রেশন হয়। এই রেকর্ড আছে যে এই ওষুধটা খাওয়ার কারণে কেউ কেউ সুইসাইডও করছে। কাজে এই ওয়ার্ল্ড যারা রিকমেন্ডেশন করে, লাইক ইন্ডাস্ট্রিয়াল হেডেক সোসাইটি, তারা এখন বলছে ফ্লুরাজিন ওষুধটা, যেটা আমাদের দেশে বহুল ব্যবহৃত একটা ওষুধ, বিভিন্ন ব্র্যান্ড নামে পাওয়া যায়, সেই ওষুধটা দয়া করে আপনারা নিজ থেকে আর ফার্মেসির সহযোগিতায় হোক বা পাড়া প্রতিবেশীর সহযোগিতায় হোক বা ডাক্তারের পরামর্শেই হোক, খুব বেশি এটার খাওয়ার চেষ্টা করবেন না। এবং এখানে আরেকটা সাজেশন থাকবে, কেউ কেউ আমরা দেখেছি যে নোরিয়াম খেয়ে ব্যথা কমিয়ে ফেলেন। এটা কোনোভাবেই সম্ভব না, কারণ নোরিয়াম ইজ নট এ পেইন কিলার, নোরিয়াম ইজ এ প্রিভেন্টার। এটা খেলে দীর্ঘমেয়াদী ব্যথাটা উঠবে না। কাজে এটা এক ধরনের প্লেসিবো ইফেক্ট দেয়, অর্থাৎ আমি মনে করি যে এটা ব্যথা খেয়েছি, ব্যথাটা কমে গেল, কিন্তু আদতে এটা কোনো ব্যথানাশক ওষুধ নয়। আচ্ছা স্যার, রঞ্জিত শর্মা নামে একজন প্রশ্ন করেছেন। স্যার, আমার বাবা 3 বছর আগে ব্রেন স্ট্রোক করে। এখন মাঝে মাঝে তার মাথার পাশে ব্যথা করে হঠাৎ করে। ওনার ডায়াবেটিস, হাইপারটেনশন আছে, হার্ট ডিজিজও আছে। এখন এগুলো কন্ট্রোলে আছে। এখন ব্যথা কি জন্য আসে এবং আসলে কি করা যায় স্যার যদি বলতেন। ব্যথা হলে তখন নরটিন 25 নাপাইক্রেন হলে ব্যথা কি স্যার? এখন আমরা একটু আগে বলেছি যে এটা কি হতে পারে, আমার স্ট্রোক হয়েছে মানে কি হয়েছে, আমার আসলে একটা সাইড দুর্বল হয়ে গেছে। তার মানে কি আমার ডিপেন্ডেন্সিটা নষ্ট, সরি ইন্ডিপেন্ডেন্সিটা নষ্ট হয়ে গেছে। আগে হাঁটতাম, চলতাম, বাজারে যেতাম, সংসারে নিয়ন্ত্রণ করতাম, এটা আমি করতে পারছি না ঠিক মতো। তার মানে কি, মানে এটা হচ্ছে আমার ভিতরে একটা ডিপ্রেশন তৈরি করে দিয়েছে, আমার ভিতরে একটা অস্থিরতা তৈরি করে দিয়েছে। এই অস্থিরতা বা টেনশন থেকেই মূলত আমার এই মাথা ব্যথাটা তৈরি হচ্ছে। এবং যেটা বলেছে নরটিন খাচ্ছেন, এটা এক ধরনের অ্যাংজাইটি বা টেনশন কমানোর ওষুধ। যখন খান টেনশনটা কম থাকে, উনি ভালো থাকেন। আর নাপা খেলে তো ব্যথা ইমিডিয়েটলি কমেই যাবে। কাজেই যদি উনি মনে করেন যে ওনার বাবা এই রোগ শোক নিয়ে অনেক দুশ্চিন্তা করেন, টেনশন করেন, অস্থিরতা করেন, তার এই নরটিনটা ওনাকে লম্বা সময় খাওয়ানোর চেষ্টা করলে ওনার ভিতরে একটা স্থায়ী পরিবর্তন আসতে পারে, ডিপ্রেশনটা কেটে যেতে পারে। তাহলে পরবর্তী সময় হয়তো বা আর এই মাথা ব্যথাটা না হতে পারে। দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।
অস্ত্রহীন জীবন প্রশ্ন করেছে। আমার ওয়াইফের মাসে 4-5 বার হয় মাথা ব্যথা, খুব বেশি আকারে হয়, এর জন্য কি করা যায় বা কি মেডিসিন খাওয়া যাবে, প্লিজ জানাবেন স্যার। এখন এই ভদ্রলোক যিনি আপনাকে মেসেজটা দিয়েছেন, এটা ইনকমপ্লিট একটা মেসেজ দিচ্ছেন। কারণ ওনার মাথা ব্যথা একদিকে না দুই দিকে, মাথা ব্যথাটা কতক্ষণ থাকছে, মাথা ব্যথার সাথে আনুষঙ্গিক যে লক্ষণগুলো যেগুলো আমরা বলছি যে বমি বা বমি ভাব, শব্দ বা আলোর সংবেদনশীলতা, এই কোনো তথ্যই আসলে উনি দেননি। ফলে এটা কি মাইগ্রেন নাকি এটা অস্থিরতা বা টেনশন থেকে তৈরি হওয়া মাথা ব্যথা আমাদের কাছে পরিষ্কার নয়। কাজেই এই ভদ্রলোককে আমরা আসলে সরাসরি কোনো সহযোগিতা করতে পারছি না। রায়হানুল ইসলাম নামে প্রশ্ন করেছেন, স্যার আমার নাম মোহাম্মদ রায়হানুল ইসলাম, আমার বয়স 22 বছর, আমার নাকে পলিপাসের সমস্যা থাকার কারণে 2 বার অপারেশন হয়েছে। আমার মাথা ব্যথা তখন থেকেই ছিল কিন্তু কম, কিন্তু এখন অনেক বেশি মাথা ব্যথা হচ্ছে। আমি কোনো কিছু ডিপলি চিন্তা ভাবনা করতে পারি না, সকালে ঘুম থেকে উঠে যখন মাথা ব্যথা থাকে না, কিন্তু যখনই আমি পড়তে বসি তখনই ব্যথা শুরু হয়। আমি কোনো কিছু করতে পারি না। কি ওষুধ খেতে পারি একটু বলবেন? এটা আমরা আপনাদের পূর্ববর্তী একটা প্রোগ্রামে এই বিষয়টা আমরা কথা বলেছি, আজকেও বলছি। সেটা হচ্ছে যে সেকেন্ডারি হেডেকের ভিতরে একটা কথা আমরা বলেছি যে আশেপাশে যে স্ট্রাকচার গুলো আছে, যেমন নাক কান গলা, এখান থেকে কখনো কখনো মাথা ব্যথা হতে পারে, বাট সেটা পরিসংখ্যানটা হচ্ছে যে 100 জনের ভিতরে less than 1%। কাজে 100 জন রোগীর মাথা ব্যথা হলে তার 1 ভাগও কম নাক কান গলা মিলিয়ে মাথা ব্যথা করবে। আমাদের দেশে এটা একটা বহুল প্রচলিত সমস্যা। অধিকাংশ ক্ষেত্রে আমাদের কাছে রোগীরা এসে বলে যে আমার সাইনোসাইটিস হয়েছে, আমার নাকে পলিপাস হয়েছে। এই ধরনের কিছু কিছু একজাক্টলি এক্সিস্ট করে না। সাইনোসাইটিস আছে, আপনার পলিপাস বলে কিছু নেই, পলিপ বলে একটা কথা আছে, নেজাল পলিপ। কিন্তু এগুলোর ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে মাথা ব্যথাটা স্থায়ী লাভ করে না, বা অ্যাকিউট সাইনোসাইটিস না হলে মাথা ব্যথা তীব্রতা পায় না। এবং এসব ক্ষেত্রে যদি আপনার রোগ থেকেই থাকে, তাহলে আপনি একটা ভালো ল্যাব থেকে একটা এক্স রে পিএনএস করিয়ে দেখবেন যে আপনার আদতেই সাইনোসাইটিসের সমস্যা আছে কিনা। আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে বাংলাদেশের অধিকাংশ জায়গাতেই এক্স রে পিএনএস বা নাকের যে এক্স রেটা করা হয় সাইনাসের জন্য, সেটা টেকনিক্যালি সঠিক থাকে না। ফলে আপনি যদি 100 জনের ক্ষেত্রে 100 জনের এক্স রে পিএনএস করেন, ওই রিপোর্ট যিনি করবেন রেডিওলজিস্ট, উনি অধিকাংশ ক্ষেত্রে সাইনোসাইটিস লিখে দেবেন। তাহলে তো বাংলাদেশে প্রায় সব মানুষেরই সাইনোসাইটিসের সমস্যা রয়ে গেছে। ব্যাপারটা কি তাই? তা নয়। কাজেই আপনি যদি একটা ভালো ল্যাব থেকে প্রপার পজিশন করে আপনার এক্স রে সাইনাসের পরীক্ষাটা করান, দেখবেন যে সাইনাস গুলো ক্লিয়ারই আছে। আর নাক একটু বাঁকা বাংলাদেশের অধিকাংশ মানুষেরই আছে, এটাকে বলা হয় ডেভিয়েটেড নেজাল সেপ্টাম। এটার জন্য আপনার মাথা ব্যথা করে না। ওনার বক্তব্যটা খুবই স্পষ্ট, উনি পড়তে বসলে মাথা ব্যথা করে, উনি চিন্তা করলে মাথা ব্যথা করে, তার মানেটা হচ্ছে যে ওনার ভিতরে কোনো একটা অস্থিরতা আছে, টেনশন আছে, পড়াশোনাটাকে উনি এনজয় করছেন না, বা পড়াশোনাটাকে উনি চাপ বোধ করছেন। এই কারণে ওনার মাথা ব্যথা হতো। ওনার পলিপাস টলিপাস কিছু নাই বেসিক্যালি সম্ভবত। এক্ষেত্রে কি হতে পারে, এক্ষেত্রে কিছু অ্যান্টি ডিপ্রেসেন্ট আমরা ব্যবহার করি যাতে উনি টেনশন কম করেন। রাতে বেলা যদি ঘুম না হয়, একটু ঘুমের ওষুধ ব্যবহার করা যেতে পারে অ্যানজিওলাইটিক হিসাবে। কিন্তু এই ওষুধগুলো এই পাবলিক একটা প্ল্যাটফর্মে বলা উচিত নয় ঘুমের ওষুধের ব্যাপারটা। তবে যদি উনি ফিল করেন যে ওনার ডিপ্রেশন আছে, তাহলে কিছু কিছু অ্যান্টি ডিপ্রেসেন্ট আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা সার্টালিন নামক একটা ওষুধ আছে, সকালবেলা ব্যবহার করি। ফ্লুএক্সিন নামক একটা ওষুধ আছে, যেটা সকালে ব্যবহার করি। আপনি এই দুটো যে কোনো একটা ট্রাই করে দেখতে পারেন। সকালে একটা করে ট্যাবলেট খেয়ে মাস 2 বা 2 থেকে 6 মাস ওনার টেনশন বা ডিপ্রেশনটা কেটে আসে কিনা। আচ্ছা দর্শক, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। এবার যদি আমি একটু প্রগনোসিস সম্পর্কে জানতে চাই, মাইগ্রেনের প্রগনোসিস কেমন? স্যার এর মাঝে আরেকটা প্রশ্ন নিতে হবে। এমডি বিলাল হোসাইন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, আমি অনেকদিন ধরে মাথা ব্যথা এমন হয় যতক্ষণ না বমি না হয় ততক্ষণ কমে না, আমি কি করতে পারি একটু পরামর্শ দিন, আমি দেশের বাইরে থাকি। সম্ভবত ওনার মাথা ব্যথাটা মাইগ্রেনের মাথা ব্যথা, বা বিকজ উনি বলেছেন বমি না হওয়া পর্যন্ত মাথাটা যায় না। যদিও এটা যে হেডেক সোসাইটির যে সেট ক্রাইটেরিয়া আছে তার ভিতরে নেই, বাট অধিকাংশ সময় দেখা গেছে বমি হওয়ার পরে মাথা ব্যথা তীব্রতাটা রিলিফ হয়ে যায়। এখন উনি দেশের বাইরে আছেন, ওনার পক্ষে
এই প্রোগ্রাম শুনে বিদেশে বসে ওষুধ কেনার কোনো সুযোগ নেই, কারণ বিদেশে আপনি চাইলেই প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ আপনি সংগ্রহ করতে পারবেন না। সেক্ষেত্রে ওনার যদি কোনো রিলেটিভ থাকে এদেশে, তারা যে ওষুধগুলোর নাম আমরা বলেছি, ট্রিপটিন, ইন্ডেভার বা এই ধরনের ওষুধপত্রগুলো যদি ওনাকে পাঠাতে পারেন, উনি খেয়ে দেখতে পারেন যে এটা নিয়ন্ত্রণ করা যায় কিনা। আপনার প্রোগনোসিসের ব্যাপারে আমরা যেটা বলছি, প্রোগনোসিস ইজ গুড, কোনো সন্দেহ নেই। আলোচনা শুরু দিকে বলেছিলাম যে ইউজুয়ালি এটা ফিমেলদের হয়, এবং অধিকাংশ ক্ষেত্রেই যখন সে মেনোপজের দিকে আগায়, অর্থাৎ অ্যাট দ্য এজ অফ 40, 45 আর 50 অ্যারাউন্ড, তখন ন্যাচারালি এই মাইগ্রেনের প্রকোপটা চলে যায়। আর এটা হচ্ছে ন্যাচারাল কিওর। এর বাইরে আমরা যেটা বলেছি যে প্রিভেন্টিভ যে ওষুধগুলো দেই আমরা, এটা দেখা গেছে যে কেউ কেউ ভালোই রেসপন্স করে। 6 মাস 1 বছর খেলে অনেকটা সময় সে ফ্রি থাকে, ঝামেলা হয় না। বাট কারো কারো ক্ষেত্রে এই বক্তব্যটা সঠিক নয়, তারা ভুগতেই থাকে যতক্ষণ না পর্যন্ত ন্যাচারাল কিওরে না যায়। বাট এটা আমরা আবারও বলছি যে এটা আপনার কোনো ক্ষতিকারক নয়, এটা আপনাকে কষ্ট দিবে কিন্তু আপনার কোনো ফাংশনাল ডিরেঞ্জমেন্ট করবে না। এবং আপনি যদি প্রিভেন্টারে থাকেন, অথবা যদি অত বেশি না হয়, তাহলে যদি অ্যাবোটার খেয়ে খেয়ে ব্যথা নিয়ন্ত্রণ করতে পারেন, এটা আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। কাজেই এই মাইগ্রেনের প্রগনোসিস অত্যন্ত ভালো। স্যার, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। স্যার, আরেকটা প্রশ্ন নিব। নুরুল আফতার নামে একজন প্রশ্ন করেছেন, স্যার আমি 10 বছরের উপরে মাথার ব্যথায় ভুগছি, মাথার দুপাশ ফুলে যায়, ভ্যালেক্স 300 এবং অ্যামিলিন 5 এমজি খাচ্ছি, কিন্তু প্রথমে কাজ করতো, এইসব এখন কাজ করছে না, কি করতে পারি? উনি যে দুটো ওষুধ খাচ্ছেন, আমরা বলেছি এই দুটো ওষুধ হচ্ছে মাইগ্রেনে আমরা ব্যবহার করে থাকি। ভ্যালেক্স যেটা ব্যবহার করছেন সোডিয়াম ভ্যালপ্রয়েড, আর অ্যামিলিন ব্যবহার করছেন। তো আমাদের সাজেশন থাকবে যে যদি এই দুটো ওষুধ খেয়ে ওনার রেসপন্স না হয়, যে ডাক্তার সাহেব দিয়েছেন ওনার সাথে একটু আবার যোগাযোগ করা যেতে পারে। সেক্ষেত্রে এই দুটো ওষুধ একসাথে বন্ধ করে দিয়ে থার্ড আরেকটা ওষুধ শুরু করা যেতে পারে, যদি ওনার এই ব্যথার যে চরিত্র সেটা যদি মাইগ্রেনকে সাপোর্ট করে। আরেকটা হচ্ছে যে 10 ইয়ার্স এ মাথা ব্যথা দিয়ে অতীতে কোনো মাথা ব্যথার কারণে মাথার পরীক্ষা নিরীক্ষা উনি না করে থাকেন, তাহলে একটা সিটি স্ক্যান উনি করে নিতে পারেন যে আসলে এই মাইগ্রেনের যে চিকিৎসাটা আগে রেসপন্স করেছে এখন রেসপন্স করছে না, এখানে কি অন্য কোনো ডিজিজের কোনো উপস্থিতি আবার হয়েছে কিনা। যদি হতে পারে না তা নয়, হতে তো পারেই। কাজে আমি বলবো যে উনি এই ওষুধটা চেঞ্জ করে নতুন ওষুধ শুরু করতে পারেন, যেমন টোপিরামেট নাও যে ওষুধটা আমরা ব্যবহার করি, 25 মিলিগ্রাম 2 বেলা দিয়ে শুরু করি আমরা, এটা করতে পারেন। আরেকটা হচ্ছে যে একটা ইমেজিং করে দেখতে পারেন যে মাথাতে অন্য কোনো রোগের উপস্থিতি আছে কিনা। তবে আরেকটা সম্ভাবনা আছে, সেটা হচ্ছে যে মাইগ্রেন ওনার ছিল, এখন হয়তো বাস্তব কারণে ওনার ভিতরে কিন্তু অ্যাংজাইটি বা টেনশন তৈরি হয়েছে, যেটা আগের যে ওষুধের এফিকেসি গুলো ছিল সেই এফিকেসিটাকে এখন নষ্ট করে দিচ্ছে। আমার সাজেশন থাকবে যদি আপনি কোনো অ্যাংজাইটি বা টেনশনে ভুগে থাকেন এই মুহূর্তে, সেটা একটু কমানো যায় কিনা, পারলে একটা মাথা সিটি স্ক্যান করে কনফার্ম করে নেবেন যে অন্য কোনো রোগের উপস্থিতি মানে তৈরি হয়েছে কিনা। আর তৃতীয়ত হচ্ছে ওষুধটা পরিবর্তন করে নতুন একটা ওষুধ দিয়ে ট্রাই করতে পারেন আপনি। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি স্যার, এখন বিদায় নিতে হচ্ছে। আপনি স্যার আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে এতগুলো সময় দিলেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের অনুষ্ঠানে এসে কেমন লেগেছে আপনার, একটু যদি অনুভূতিটা জানাতেন। আমরা সবসময় মনে করি যে যত বেশি কথা বলা যাবে তত বেশি রোগীদের সাথে বা রোগীদের কাছাকাছি যাওয়া যাবে। সেক্ষেত্রে রাজ টিভির এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। আমরা মাইগ্রেনের যেটা বাংলাদেশের অন্যতম প্রধান মাথা ব্যথার কারণ সে সম্বন্ধে কিছু আলোচনা করেছি। যারা উপস্থিত ছিলেন বা আলোচনায় অংশগ্রহণ করেছিলেন, তারা যদি এটা থেকে কিছু উপকার পেয়ে থাকেন বা ভবিষ্যতে যদি কোনো কারণে আমরা আপনাদের কোনো কাজে আসি, তাহলে আমাদের এই কথাবার্তাগুলো সার্থক হবে বলে আমরা ধরে নিচ্ছি। রাজ টিভি তার এই এফোর্ট চালু রাখুক, কমন ডিজিজ গুলো নিয়ে আলোচনা করুক। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ স্যার। দর্শক, আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের কিছুটা হলেও তথ্য দিয়েছে এবং আপনারা উপকৃত হয়েছেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.